26-এর ব্যাটেল, বিজেপি কি ক্ষমতায় আসছে? প্রায় 197টা আসন কিন্তু এখনও তারা এগিয়ে রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি আসনে কিন্তু ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে, যেগুলো ঘোষিত হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কামারহাটি আসন। 7,000 ভোটে মদন মিত্র জয় পেয়েছেন। এই মদন মিত্রকে টিকিট দেওয়া হবে কিনা তৃণমূলে, তাই নিয়ে একটা দোলাচাল ছিল। অবশেষে তিনি টিকিট পেয়েছেন এবং তিনি কিন্তু তার জয়ের ধারা অব্যাহত রাখলেন। খড়দা কেন্দ্রে কল্যাণ চক্রবর্তী, এক অনামী প্রার্থী, 25,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। রত্না দেবনাথ, পানিহাটি অভয়ার মা, তিনি প্রায় জয়ের পথে, 15,000-এর বেশি ভোটে তিনি লিড নিয়ে আছেন 6th রাউন্ড গণনার শেষে। রাজারহাট গোপালপুর, তরুণজ্যোতি তেওয়ারি 15,000-এর বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন 6th রাউন্ডের শেষে অদিতি মুন্সির থেকে। এছাড়া যদি জেলা একটুখানি আমরা দেখছি যে চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে মুর্শিদাবাদে 12-7, অর্থাৎ 12টা তৃণমূল কংগ্রেস, 7টা বিজেপি এগিয়ে রয়েছে। সিপিএম একটি এবং হুমায়ুন কবির দুটি কেন্দ্রে, অর্থাৎ নওদা এবং রেজিনগর, হুমায়ুন কবির প্রায় জয়ের পথে, দুটো কেন্দ্রেই তিনি জয়লাভ করতে চলেছেন। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় যে রেজাল্টটা এতক্ষণ ছিল, তৃণমূল কংগ্রেস 19, বিজেপি 10, লেফট ফ্রন্ট এখানে একটি আসন থেকে খানিক ভোটে, কিছুটা ভোটে এগিয়ে রয়েছে। দেখছি আমরা কোন আসনটা এখন আমাদের কাছে আসেনি। নদিয়াতে 13টা বিজেপি, 4টে হচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে 9টা বিজেপি এবং 7টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তো আমরা যে আলোচনাটাই ছিলাম, আমাদের সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে ভাঙড়টা ধরছে বলে, ভাঙড়ে আইএসএফ এগিয়ে আছে, এটা 2 দেখাচ্ছে। ভাঙড়, হ্যাঁ, ভাঙড়টা হয়ে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে আলোচনায় আবার যোগ দিয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। আমি একটা বিষয়, যে 2011 সালের নির্বাচন যদি দেখি, আমরা জানতাম যে হয়তো সরকার পরিবর্তন হবে, ঝড় আসছে, তৃণমূল জিতছে, সবই ঠিক, কিন্তু কেউ কি কল্পনা করতে পেরেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য একজন অনামী প্রার্থী, তার কাছে হেরে যাবেন মনীশ গুপ্তর কাছে? আজকে যাদবপুর কেন্দ্র, তাই কি বলবেন? এটা কোনো প্রার্থীকে দেখে নয়, এটা হচ্ছে জনতা ভার্সেস মমতা যে দ্বন্দ্ব, তাদের জনতার জয়লাভের জন্য এটা হয়েছে। এবং সেখানে মোদিজিদের অনুপ্রেরণা নিশ্চয়ই মূল্য আছে, সেটা অস্বীকার করা কোনোভাবেই যায় না। মানুষ ক্লান্ত, যাদবপুরের মানুষজন শিক্ষিত, তারা দেখছে বামেরা আর আসছে না, তাহলে এই সরকারও রাখা যাবে না। কারণ যা যা কিছু আছে, সমস্ত প্রকল্প, প্রকরণ, ভান্ডার, প্রজেক্ট যা কিছু রাজ্যে চলছে সব বন্ধ হয়ে যাবে। টাকা নেই তো, একটা সরকার একটা ভুভুক্ষ হয়ে গেছে, তার কিচ্ছুটি নেই। সে ডিএ দেওয়া বন্ধ হয়ে গেছে, 25% বকেয়া ডিএ দেওয়া বন্ধ করে দিয়ে শিক্ষকদের দেয়নি, 4% ডিএ দেবে বলেও দিতে পারলো না, এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল। যে সরকারের এত রকম ফাঁক, সে এখন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীরাও জানে যে টাকা না থাকলে ভান্ডার দেওয়ার ইচ্ছা তো দিতে পারবে না, কারণ তাকে পুজোকে দিতেই হবে, পুজোটা না দিলে তার অসুবিধা হয়ে যাবে, ইয়াংরা খেপে যাবে। তারপরে পরিযায়ী শ্রমিক, তারাও জানে যে লাভ নেই, শেষ, এটাই শেষ, এই ভোটের আগে পর্যন্ত শেষ, তারপর হবে না। যুবসাথী, যুবরা এত বোকা নয় তো, লেখাপড়া করে যেত যুবরা, যুবসাথী হয়েছে বটে, কিন্তু তারা তো এত বিস্মৃতির মধ্যে চলে যায়নি, তাদের শিক্ষা দীক্ষা আছে, জানে যে সরকার আসবে তার কিচ্ছু নেই, ভাড়ার শূন্য, তাকে যেতে হবে মোদিজির কাছে হাত পাততে। মোদি যদি না দেয়, তার চেয়ে দরকার কি আছে? হাত পাতা লোককে নেবো না যার আছে তাকে নেবো? মোদিজিকে নি। ফলে ক্যান্ডিডেট ফ্যান্ডিডেট কোনো ব্যাপার না। আপনাদের এখানকার সবচেয়ে অখাদ্য যাকে বলুন, তাকে দাঁড়ালো জিতবে, এরকম টাইপের ব্যাপার কি আপনাদের যদি কেউ থেকে থাকে অখাদ্য, এরকম কোনো ব্যাপার নেই। ফলে জনতা ভার্সেস মমতা এই লড়াই। আর পদ্মাসনে আগে তো সরস্বতী, মা সরস্বতী বসে, তো পদ্মাসনে এখন বিজেপি বসেছে আর কি, এইটা বাংলা পদ্মাসনে বসে বলবেন না, মানে 2011 বুদ্ধদেব ভট্টাচার্য, আর এইবারে দেখুন যাদবপুরে কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, আসলে এটার পিছনে আমি যেটা বলবার চেষ্টা করেছি, যে প্রচুর ন্যারেটিভ কাজ করেছে। তো যেমন একটু আগে মাসুমদা বললেন যে মানুষ বুঝেছেন ওখানে যে বামেদের ভোট দিয়ে লাভ নেই। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তো বিভিন্ন চ্যানেল, মিডিয়া এবং প্রচার করে দেওয়া হয়েছিল যে বামেদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট। এবং বামেরা এখন তো সেইভাবে ক্ষয়িষ্ণু হয়ে আছে, ওদের কাছে তো সেই পয়সা কড়ি, মানে রাষ্ট্রীয় ক্ষমতা, সেই পয়সা কড়ি, মানে যেভাবে খরচা করেছে বিজেপি, সেটা মানুষের কাছে তারা হয়তো বোঝাতে পারেনি মানুষকে যে না, আমাদের ভোট দেওয়া হয়তো ভোট নষ্ট নয়। এবং এই যে প্রচার,
এই প্রচারে মানুষ কি দেখেছে যে আমাকেই সরকার থেকে মুক্তি পেতে হবে, এই যে সরকার ছিল তৃণমূল সরকার তা থেকে মুক্তি পেতে হবে, তো মুক্তি পাওয়ার জন্য আমাকে একটা অন্য কাউকে বাঁচতে হবে, এবং বাছার যে জায়গাটা সেই বাইনারি যেহেতু মিডিয়া তৈরি করে রেখেছিল, বাঁচার জায়গা তো আর কিছু ছিল না বিজেপি ছাড়া, তাই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে এই যেটা মাসুমদা খুব রাইটলি আইডেন্টিফাইড, মানে কতটা উনি বলতে চাইলেন আমি জানি না, যে যিনি সরকারে আসবেন তিনি কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশনে থাকবেন, কারণ আমাদের ভান্ডারের অবস্থা খুব খারাপ, এবং সেখানে কিন্তু বিজেপি অনেক বড় বড় কমিটমেন্ট করেছেন, লাইক সপ্তম পে কমিশন, যাদেরকে মমতা ব্যানার্জি 1,500 টাকা দিত তাদেরকে ওনারা 3,000 টাকা দেবেন বলেছেন। মানে এই যে রেভিনিউটা আসবে কোথা থেকে এবং আর কত লোন করতে হবে, এটা কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা যে এখন সরকার করতে যাবে এইবার। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমরাও তো দেখুন আজকে মানে একটু মজা করেই বলা যায় যে মানুষ তো নিজের ইন্টারেস্ট বোঝে। আমরাও দেখেছি যে এই সময় যে বিজেপি বেশ কেন্দ্রে আছে, সে যদি এখানে আসে আমাদেরও যদি কিছু লাভ টাভ হয়, তো কি দরকার ভাই বাম টামের সব আদর্শ রেখে ওই ভালো ক্যান্ডিডেট শুনে লাভ কি, আমাদের তো নিজের আখের গোছাতে হবে। তো আমরা বিজেপিকে ভোট দিয়েছি, মানে তাই বিজেপি আসবে, মানে এরকমই ব্যাপারটা আমার মনে হচ্ছে হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আশিস দা আপনি কিভাবে দেখছেন? যেটা আমার দেখা হলো, প্রথমত একটা সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে বলতো যে ল্যাম্পপোস্টকে দাঁড় করালেও সে জিতে যাবে। সেজন্য উনি যেটা বললেন, ওনারা যেটা বললেন দুজনেই, আমি তাদের সঙ্গে একমত যে কোনো প্রার্থী, কিছু কিছু ক্ষেত্র ছাড়া প্রার্থী একটা ফ্যাক্টর নয়। এমন প্রার্থী যাদের কোনোদিন নামও শোনেনি, যে যেখানে পারেছে পাঠিয়ে তাদের দাঁড় করিয়ে দিয়েছে, জিতে বেরিয়ে চলে আসছে। এতটা বিক্ষুব্ধ মমতার প্রতি। দ্বিতীয় হলো যে কি পেতে পারি আমরা। আমি কিন্তু খুব আশাবাদী নই, সোজা কথা। কারণ এই বিজেপি পার্টিটা, এটা অনেকটা মানে ওই ইলেকশন লড়ার মতো। ওরা যে ইলেকশন লড়ে, এই যে আজকে শেষ হয়ে যাবে আপনার মানে পশ্চিমবঙ্গে, ওরা কিন্তু চলে গেছে অলরেডি, ইলেকশনের শেষ হওয়ার পরে চলে গেছে পাঞ্জাবে এবং উত্তরপ্রদেশে চলে গেছে। চলে গেছে। এদের ইলেকশনটা হলো একটা মানে ইয়ের মতো, মানে ফেস্টিভ্যালের মতো বলতে পারে না। সারা পৃথিবীতে কি হয়ে যাচ্ছে তার প্রয়োজন নেই, কিন্তু ইলেকশনে দেখবেন ঠিক তাদের 2 নেতা 3 নেতা 4 নেতা সমস্ত নেতা এসে গেছে। আমাদের যে খুব একটা, আপনি কি আশা করছেন যে 1,500টা 3,000 হয়ে যাবে? আমি আশা করি না। আপনি কি আশা করছেন যে 45 দিনের মধ্যে আমাদের পে কমিশন হয়ে যাবে? আমি আশা করি না। অনেক এবার ইস্যু আসবে, যে ইস্যুগুলো সব ফাইল দেখতে হবে, এই করতে হবে, এবং অনেক কিছু মানে এক্সকিউজ আসবে। এবং এইটা আমরা দিল্লিতে দেখেছি, এটা আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি, এবং এটা খুব ভালো করে এখানেও দেখব। কিন্তু মানুষ তাও প্রথম 1-2 বছর 3 বছর কিছু বলবে না, কারণ মানুষ মানে অসহ্য হয়ে গেছিল এই গভর্নমেন্টের জন্য, বেশিরভাগ মানুষই আর কি। সেই জন্যই এদের এগেন্স্টে এইভাবে ভোটটা পড়েছে। একদম। আমি আশিস দাকে একটু যোগ করবো। আশিস দা, এই যে আপনি বললেন না যে ওরা শুধু ভোটটা করতে চায়, আসলটা জিনিসটা আমার যেটা মনে হয় যে আজকের দিনে আমাদের রাজনীতি কিন্তু মানুষের জন্য নয়, রাজনীতি হচ্ছে ক্ষমতা এবং পয়সা, মানে দুটোই। এই যতক্ষণ না আমি ভোটে জিতবো, যতক্ষণ না আমি ক্ষমতায় আসবো, ততক্ষণ আমি পয়সাটা বের করতে পারবো না। মানে পয়সা মানে আমার আপনার পয়সা না, পয়সা মানে রাজনৈতিক নেতাদের পয়সা। আপনি ভেবে দেখুন যেভাবে এই যে পুরো প্রচারটায় বিজেপি কত টাকা খরচা করছে, টাকা এলো কোথা থেকে এত টাকা? এই যে ইলেকট্রাল বন্ডের মতো জিনিস, টাকা এলো কোথা থেকে? আসলে সাধারণ মানুষ আমরা অনেক উপর থেকে দেখি, তো মানে ভিতরটা হয়তো বুঝতে পারি না, তাই জন্য হয়তো আমাদের সব থেকে বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি হচ্ছে এখনো। মানে আমিও আপনার সাথে একমত যে এটা খুব চ্যালেঞ্জিং যে কমিটমেন্টগুলো করা হয়েছে। মানুষ তো বুঝেছে সপ্তম পে কমিশন আসবে, কিন্তু আনবে কোথা থেকে সপ্তম পে কমিশন? পয়সাটা কোথায়? মানে যে এত ফুল ফোটাবে সে তো ধরুন আসলে আমাদের দেশকেই অন্যরকম করে দিতে পারতো, এবং যেসব যার যে ডবল ইঞ্জিন আছে সেসব জায়গায় তো ভালো হতো। অতএব আমি দেখুন খারাপ কিছু বলবো না, মানুষের জনাদেশ আছে এখানে, কিন্তু মানুষ আসলে মানে কি ভেবে ভোট দিয়েছে এটা কোয়েশ্চেন মার্ক রয়েছে একটা আর কি। একটাই ভেবেছে, বললাম যে অ্যান্টি তৃণমূল ভোট। হ্যাঁ, ডেফিনেটলি ওটাকে সরাতে হবে। এইটাই একটা ফ্যাক্টর। এই যে হাওয়া, মানে একটা হাওয়ায় পুরো জিনিসটাকে বার করে নিয়ে যাওয়া। বলবো, দেখুন পরিষ্কার কথা, একটা বাইনারি তৈরি হয়েছে। শুধু উন্নয়ন, আর্থিক সমস্যা এটাই যথেষ্ট না, এটা একটা অবশ্যই পয়েন্ট। সেটা হচ্ছে অস্তিত্বের বাইনারি।
তৈরি করা হয়েছে। এটাও আছে। মমতা ব্যানার্জি যে কথা বলে এতদিন ধরে টিকে ছিল যে মুসলমান না এখন আমরাই তোমার পাহারাদার, আমরাই তোমাকে বাঁচাবো, আমি ছাড়া তোমাদের কোনো গতি নেই। মুসলমানরা কেউ কেউ বিশ্বাস করেছে দীর্ঘদিন ধরে, করেছিল, সেই বিশ্বাসে কোথায় খামতি তৈরি হয়েছে আমাদের মতো লোক দিনের পর দিন বলে যাওয়াতে, যে এটা বিভ্রান্ত করছে, একটা কমিউনিটিকে মেরে ফেলা হয়েছে। তাদের আমি শিক্ষা কিছুক্ষণ আগে সংস্কৃতি, বলছিলাম দেবাশিস দা। শিক্ষা সংস্কৃতি, চাকরি বাকরি, ক্ষমতার মর্যাদা শেষ করে দেওয়া হয়েছে। বার আমরাই বলে গেছি, কাজী মাসুম আক্তার রক্তাক্ত হয়ে বলে গেছেন। তো ঘটনা এটা মুসলমানদের মধ্যে সচেতনতা তৈরি করেছে এবং বিভিন্ন রাজনীতির ছোট ছোট দল তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে, যেমন আইএসএফ, মিম বা এজিইউপি, তারাও আমাদের কথাই হ্যাঁ, মানে রিপিট করেছে। করাতে একটা অংশের মুসলিম ভাগ হয়ে গেছে। অর্থাৎ যে আতঙ্কটা তৈরি করেছিল সিএ কে কেন্দ্র করে, এমনকি ইসরায়েলকে কেন্দ্র করে, মুসলমান সমাজ কিন্তু সেই কথাতে রা মেলায়নি মমতার সাথে। তাদের একটা অংশ বেরিয়ে গেছে, তারা বিজেপিতে কম এসছে 5% মতো, বাকি তারা অন্যান্য দলের মধ্যে। একটু বলে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, 15-20% মুসলিম ভোট বেরিয়ে গেছে, ঐক্যবদ্ধ নেই। এই 15-20% মধ্যে নিশ্চিত করে 5% মুসলিম ভোট বিজেপিতে এসেছে। বিজেপি সেভাবে চাইনি, তারপরেও মুসলিম ভোট এসেছে বিকল্প হিসাবে, অল্টারনেটিভ, বাকিগুলো নয়। বিজেপি বিকল্প, এইটুকু বোঝার মতো অনেক মুসলমান সমাজের লোক আছে। বাকিটা ওই সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজিইউপি ইত্যাদির মধ্যে ভাগ হয়ে গেছে। তাতে ক্ষতি হলো কি, মুসলিম ভোটের যে জোট ছিল, একটা ঐক্যবদ্ধ জোট ছিল, ঘোট ছিল, সেটা মমতা ব্যানার্জি বঞ্চিত। উল্টো দিকে বারবার দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে, একটু আগে তোমাদের চ্যানেলে আমি বলেছি যে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলা মানে তৃণমূলী মুসলিম লিডারদের, ধর্মীয় সামাজিক লিডারদের, রাজনীতি লিডারদের, এবং মমতা ব্যানার্জি নিজের বলা যে 1 সেকেন্ডের মধ্যে এই কমিটির লোক তোমাদের ধ্বংস করে দেবে, আমি যদি হাল ছেড়ে দিয়ে, কম কথা নাকি? এবং বলা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে তোমাদের ইসলামের পথে আনবো, তবে তো মুক্তি ফিরে রাখিন। এমন অজস্র কথায় ওই সিদ্দিকুল্লাহ যে হেরে যাচ্ছে, সে বলেছে আমি গ্রামকে টাইট করে দিচ্ছি বা শহর টাইট করতে যাচ্ছি এত মৌলবাদীদের নিয়ে, না তো বলেনি? এই কথা বলাতে শুভেন্দু অধিকারীদের বলার সুযোগ হয়েছে হিন্দু তুমি এক হও। এটা হিন্দুদের বেঁচে থাকার শেষ ভোট। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তারা সেই হোমল্যান্ডে উদ্বাস্ত হয়ে যাবে কিনা তার শেষ সুযোগ। তোমরা ঐক্যবদ্ধ হও, না তোমরা ধ্বংস হবে। ফলে মুসলমান ভোটটা তৃণমূলের মধ্যে ঐক্যবদ্ধ হয়নি, উল্টো হয়েছে, আর হিন্দু ভোটটা বিজেপির মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। তার ফলে দেবাশিস দা, কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাসুমদা ছিলেন না, আমি কিন্তু এই কথাটাই বলছিলাম যে আপনি বলছিলেন না যে হিন্দু ভোটটাকে এক করা হয়েছে, সরাসরি বলা হয়েছে, কিন্তু আমি যেটা বলছিলাম বকলমে এতদিন তো কংগ্রেস বলুন, সিপিএম বলুন, লাস্ট গিয়ে তৃণমূল কংগ্রেস এই যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যে রাজনীতিটা করেছে, এটা তো আজকে তার ফল, অনিবার্য। আমি তো তোমায় বলছি, তুমি তৃণমূলকে দোষ দাও, যা ইচ্ছে করো, ওনার কথার সূত্র ধরে আমি বলছি, সেটা হচ্ছে যদি সবটা খারাপ হতো তাহলে হুমায়ুন কবিরও তো বলেছিল 30 লাখ হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দিও, বলেছিল না বলেনি, মানে ওনার বক্তব্য ছিল, তো উনি জিতে গেছেন আজকে। আমি বলছি যে ব্যাপারটা এতটা সরলীকরণ নয়, তোমায় ভাবতে হবে 2014 সালের পর থেকে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কন্টিনিউয়াসলি ওই যে হিন্দু কনসলিডেশন এবং হিন্দু ভোট এবং হিন্দু ধর্ম নিয়ে যা যা করা হয়েছে, সেটার একটা তো অটোমেটিক জিনিস আসবেই, সেটা হচ্ছে যে যারা সংখ্যালঘু তারা তো নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য একটা জায়গায় আসার চেষ্টা করবে, এবং তারা দেখবে কে আমাদেরকে বাঁচাচ্ছে, এবং সেটাকে আমাদের কোনো জায়গায় তোষণ মনে হতে পারে বা তোষণ মনে নাও হতে পারে, কিন্তু এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এটা তো বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হয়েছে। না না না, আদারওয়াইজ এটা তো কোনোদিন ছিল না আমাদের পশ্চিমবঙ্গে। আমরা যদি দেখি স্বাধীনতা, আজকে দেখো আমি শেষ করতে দাও, যদি এটা না হতো, এই যে আমরা বারবার বলছি না পোলারাইজড হয়েছে, এই পোলারাইজেশন ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে 2021, 2019, 2026, 2024 এছাড়া কখন উচ্চারিত হয়েছে বস এই পোলারাইজেশন শব্দটা? আজকে যা কিছু হয়েছে সবটাই তো পোলারাইজেশন। হ্যাঁ, আজকে 6 বছরের বাচ্চা সল্টলেকের মতো মাসুমদা জায়গা বললেন, সল্টলেকের মতো জায়গা, এতদিন এটা হয়ে এসেছে একটা কমিউনিটিকে নিয়ে, সবাই খেলছিল একটা কমিউনিটিকে নিয়ে, সল্টলেকের মতো জায়গা, সল্টলেকের ধর্মের নাম ঐক্যবদ্ধ করলো, হলো তো। আমি সেটাই সল্টলেকের মতো জায়গায়, সল্টলেকের মতো জায়গায় একটা 6 বছরের বাচ্চা ছেলেকে আর একটা 6 বছরের বাচ্চা ছেলে বলে তুই মুসলিম বাড়ি থেকে আসছিস, তোর সাথে খেলবো না, এই যে ছিল না, আমরাই এটাই তো বাস্তবতা, এটা তো গ্রাউন্ড রিয়েলিটি, এটা তো মমতা ব্যানার্জি ঢোকায়, এটা ভালো মন্দ বলছেন, এটা রিয়েলিটি, ভোটটা এইভাবে হয়েছে। উনি হুমায়ুন কবির বলুন, আমি হুমায়ুন কবিরটা বলছি, হুমায়ুন কবিরের সাথে সম্পর্ক কার? বিজেপির, এটা অভিযোগ করা হয়েছিল, তাই তো? হুমায়ুন কবির 180টা সিটে প্রার্থী দিয়েছিল, পরে ওই 150-এর মধ্যে থেকে, ফলে বাকি জায়গায় হুমায়ুন কবিরকে সেভাবে ভোট দেয়নি, দেবে না তো, কিন্তু কিছু ভোট তো কেটেছে সব জায়গায়, কিছু কেটেছে সব জায়গায়, কিছু আমি তো বলছি তাই। এবং ও যেখানে দাঁড়িয়েছিল ভরতপুর, সেখানে বিজেপি বেরিয়ে গেছে। দেখুন
এটা হুমায়ুন কবির চেয়েছে, এমন ভাবে ভেঙে দাও বিজেপি বেরিয়ে যাক, ও নিজে চেয়েছে। সেকেন্ডলি যে জায়গায় ভোট পেয়েছে, যারা তৃণমূল থেকে প্রচন্ড ক্ষেপে আছে এবং যারা ভোট দিয়েছে হুমায়ুন কবিরকে আবেগে, তারা সব মুসলমান লোক। খোঁজলি দেখুন, কিছু হিন্দু লোকও ভোট দিতে পারে, কারণ তৃণমূল হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য। যত ভোট তৃণমূল থেকে ভেঙে দাও, যে পারে বিপ্লব দাঁড়ালেও দেবো, আর এই আমাদের এই দাঁড়ে দাঁড়ালেও দেবো, শুধু তৃণমূলকে দেওয়া যাবে না, তৃণমূল থেকে ভেঙে দাও। এই কাজটা সবাই মিলে করেছে, এমনকি নওশাদও করেছে। বুঝতে হবে এটা। আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, যে ফুরফুরা শরীফ যদি বলি, চেষ্টা হচ্ছে ফুরফুরা শরীফেও কিন্তু এবারে ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে কাসেম সিদ্দিকীকে টিকিট দিয়ে, ঠিক আছে, এবং যার জন্য আমরা দেখেছি যে ফুরফুরা শরীফও কিন্তু এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় সরাসরি নেমে গেছে, যেটা ছিল না আগের বারেও। আমি আশিস আমি এখানে কথা বলবো, এখানে মমতা ব্যানার্জি মুসলমানদের নিজে খেলে এবং মুসলমানদের যে খিল্লি করে, একটা পরিষ্কার প্রমাণ, ঔদ্ধত্যের একটা সীমা আছে, মুসলমানরা বুঝে গেছে। জানেন তো, ওই কাসেম সিদ্দিকীকে পদে দেওয়ার জন্য যে মমতা ব্যানার্জিকে এত খিস্তি দিয়েছে, গালাগাল দিয়েছে, যে তৃণমূল পার্টি করলে তার থেকে কবর দেওয়া যাবে না, সেই লোককে টিকিট দেওয়ার পর যে হারে খিল্লি হয়েছে, ওই একটা হচ্ছে ফজা, ফজা হচ্ছে মৌলানা মাতিন ফজা, আর এ হচ্ছে কে বজরঙ্গি বাবা, কে ওই মানে কাসেম মাথায় টুপি দাও, তার টুপি ছেড়ে দিয়েছে, বজরঙ্গি বাবা হয়ে গেল। অর্থাৎ মুসলমানরা বুঝেছে এ এত খাতারনাক, এই মুসলমানদের মৌলিক সত্তাকে ধ্বংস করে দিতে পারে ভোটের সাথে। কিন্তু আপনি বিজেপি বলছেন না, বিজেপি তো হিন্দু নিয়ে একই খেলা খেলছে। বিজেপি তো ওটা খেলছে, করে দেওয়া হয়েছে, আমরা বিজেপি তো এছাড়া বেরোবে না, ওটা তো সফল হয়েছে, সুযোগ করে দেওয়া সফল হয়েছে, হ্যাঁ, হয়েছে তো। সফল করে দিয়েছে। হ্যাঁ, বিজেপি তো চেয়েছে যে তুই যেটা খেলছিস ওটা খেলে দেখিয়ে দেবো, তোকে তার আগে থেকে খেলছে, বিজেপি তো আচ্ছা, ওটা আমরা একটু বলেছে। আসবো ভারতবর্ষ জুড়ে খেলছে। হেস্টিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ আমরা একটু দেখি হেস্টিংসের ছবি আমরা দেখব। হ্যাঁ, হেস্টিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ সঞ্জয়, আমরা দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিংসে গেছেন, কেন, কোথায় গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসূচি ছাড়াই আজকে হেস্টিং যাওয়ার কোনো পরিকল্পনা নেই। হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, আবার হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিং এলেন, এবং তিনি শিক্ষা নিবেদিত যে কেন্দ্রীয় মূলত রায়মন্ডলে যেগুলো গণনা মূলত করা হয়, যেমন আছে বজবজ আছে, মহেশতলা আছে, বিষ্ণুপুর আছে, এই কর্মীদের মনোবল একদম থেকেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন কর্মীদের মনোবল চাঙ্গা করতে। এবং তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বললেন যে ভোট এখনো পুরো সম্পূর্ণ হয়নি, শেষ পর্যন্ত দেখা যাবে কি হতে পারে, কি হতে চলেছে, এখন তারা আশাবাদী। এবং কিন্তু পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এতে ভেঙে পড়ার কিছু নেই, লড়াই ময়দানে আছে, দেখতে হবে, বসে জানতে হবে কি পরিস্থিতি কেমন হবে, কিভাবে কারচুপি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কর্মীদের একটা বলা যাবে না, কর্মীদের আজকে যে ফলাফল, যে তৃণমূল কংগ্রেস যেটা আশা করতে পারেনি, যে ফলাফলের নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীকে একবার আশা দেওয়ার জন্য হয়তো তিনি এসছেন, এমনটা রাজনৈতিক মহল মনে করছেন। আচ্ছা, ঠিক আছে সঞ্জয়, পরিস্থিতির দিকে নজর রাখো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি একটু দেখবে, উনি কোথায় আছেন এখন, আমরা একটু পরে তোমার কাছে এই বিষয়ে জানবো। আমরা আবার আলোচনায় ফিরছি। আমি আশিসদার কাছে আসবো, যে আশিসদা, এসআইআর আজকে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, বারবার করে বলা হয়েছিল এসআইআরের ফলে একটা এফেক্ট পড়বে, বিরাট এফেক্ট পড়বে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এসআইআর ইস্যুটাকে মানে একদম জিইয়ে রেখেছিল, ভোট পর্যন্ত জিইয়ে রেখেছিল, সুপ্রিম কোর্টে গিয়ে হোক, যেভাবে হোক বিভিন্নভাবে জিইয়ে রেখেছিল। প্রথমে বলা হলো যে এসআইআর করতে দেব না, এ রাজ্যে আমার বডির ওপর দিয়ে এসআইআর করতে হলে আমার বডির উপর দিয়ে করতে হবে। তারপরে এসআইআর হলো, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আমরা দেখলাম কি হলো, মানে এই যে পরে যে ঘটনা, কিছুই হলো না। কিন্তু তারপরে গিয়ে আমরা যদি দেখি যে প্রায় 1.5 কোটি মতন লোক প্রাথমিক পর্ব থেকে যখন ওই যা হচ্ছে 1.5 কোটি নোটিশ দেওয়া হয়েছিল, সেখান থেকে প্রায় 90 লক্ষ কিন্তু করে দেওয়া হয়েছিল, যে সমস্যাগুলো ছিল সেটা করে দেওয়া হয়েছিল। সেখানে সম্ভবত 1.5 লক্ষের মতো নাম বাদ গেছিল, বাকি 60 লক্ষ নিয়ে তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট কারোর উপর ভরসা করলো না, না সরকার না নির্বাচন কমিশন, দিয়ে দিল হাইকোর্টকে। হাইকোর্ট সেখান থেকে এই পুরো 60 লক্ষ থেকে 27 লক্ষ সেখানে আমরা দেখলাম, সেই নিয়ে পুরো ঘটনা দেখলাম। কিন্তু এই যে 27 লক্ষ মানুষের নাম বাদ গেল, কিছু মানুষের নাম এসছে, মেরে কেটে 3 থেকে 4 হাজার হয়তো দুটো পর্বে ট্রাইব্যুনাল থেকে এসছে, তো বাকি নাম আসেনি। তো এতে কত বড় এফেক্ট পড়েছে, কিছু এফেক্ট পড়েছে বলে মনে হচ্ছে আজকের ফলাফলে?
নিশ্চয়ই পড়েছে, এর কোনো অস্বীকার করা যাবে না যে এফেক্ট পড়েছে। এই যে 27 লক্ষ যাকে আমরা ওনারা কোনো ডিসিশন নিতে পারলেন না, আমি এই 27 লক্ষকে একজনকেও তো আমি বলতে পারি না যতক্ষণ না সে তাকে নাকচ করে দেওয়া হলো যে তার অধিকার ছিল না। তারা তো সবাই বলবে যে আমি 27 লক্ষ মধ্যে যারা আছে যে আমরা মানে সত্যিকারের মানে লোক, এখানকার লোক, আমরা বাইরে থেকে আসেনি, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমি শামশেরগঞ্জে গেছিলাম। আমি শামশেরগঞ্জে গিয়ে নদীর পাড়ে একজন মুসলমান লোকই তাকে বসে থেকে দেখে ভ্যানের উপরে বসে ভ্যান চালায়। সে তাকে জিজ্ঞেস করলাম তোমার ভোট আছে, এবং কথা প্রসঙ্গে সে বলল যে না আমার ভোট নেই, আমার ভোট কাটা পড়ে গেছে, এসব জায়গায় গিয়ে আমি এখন কাটা মানে কি আমার ওই ঝুলে আছি আর কি এতে, এবং হ্যাঁ ওই এডুকেশন ঝুলে আছি। এবং সে বলল যে আমার বাবার 5টা ছেলে, তার মধ্যে 2জন আমি পাইনি, 2জন আমি ভোট মানে আমরা মানে ভোট দিতে পারছি না, আর 3জন পারছে। আমার অবস্থাটা বুঝুন তো যে আমি কি অবস্থায়, কি মানসিকতা নিয়ে আছি। একটু থামাচ্ছি। আমাদের কাছে আরেকটা আপডেট এসছে। আসানসোল দক্ষিণ কেন্দ্র অগ্নিমিত্রা পাল 40,839 ভোটে জয়লাভ করেছে। গতবারে সম্ভবত ওনার ব্যবধান ছিল 4,000 সামথিং, এইবারে 40,839। তো হ্যাঁ, না সেটা লোকসভায় ছিল। হ্যাঁ, তো গত 2021 সালে 4,000 ছিল। সম্প্রতি নির্বাচনের পরপরই একটি অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো কথা বলতে বলতে জিজ্ঞেস করেছিলাম, তো উনি খুব টেন্স ছিলেন। তো আমি বলছিলাম যে 4টা কি 40 হবে, আর তিনি ভরসা পাচ্ছিলেন না। কিন্তু কোথাও আজকে যেন 40,839 এখন মনে পড়ছে। তো কি বলছেন জয়ের পরে? হ্যাঁ, অগ্নিমিত্রা পাল। বিনয়ী হতে শিখুন, আজকে মানুষ জবাব দিয়ে দিয়েছে। দিদি বলছে সূর্যাস্তের পরে আবার নাকি ঘুরবে। দেখুন, আর ইলেকশন হয়ে গেছে, উনি তো বলেছিলেন 12টার পর থেকে নাকি রেজাল্ট দেখতে পাবো। আমাদের আগেকার সাংসদ যিনি আমাদের ধোকা দিয়ে অন্য টিএমসি চলে গেছেন, তিনিও কালকে এসেছিলেন, বাবুল শিল্প, তিনিও বললেন নাকি 12টার পর সব বিভিন্ন রকমের নাকি খবর পাওয়া যাবে, তারাই নাকি জিতছে। তো বাংলার মানুষ, আসানসোলের মানুষ, আসানসোল দক্ষিণের মানুষ জবাব দিয়েছে। এইভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা সত্যি, এবং আসানসোল দক্ষিণের মানুষকে তো আমি মানে কি বলবো, আমার ভাষা নেই তাদেরকে ধন্যবাদ জানাই। রাজ্যবাসী রাজ্যতে শোনান, সমস্ত বাংলার মানুষ আজকে যেভাবে দেখিয়ে দিয়েছেন যে চুরি, হুমকি, মাথায় বন্দুক রেখে হুমকি দেওয়া, থ্রেটেন করা, ভয় দেখানো, লুট করা, তার জবাব বাঙালি, বাংলার মানুষ সামনে দিতে পারবে না, কিন্তু ইভিএম এ গিয়ে ঠিক দিয়ে দিয়েছে। তিনি বলেছিলেন যে অগ্নিমিত্রা পালকে তো কেউ চেনে না, তাই জন্য আমি আর কিছু বলতে চাই না। আমি তো এটাই শিখেছি, ইতিহাসের বইতে পড়েছিলাম, আলেকজান্ডার, কিং আলেকজান্ডারের কাছে যখন রাজা পুরু যখন হেরে গেছিলেন, তখন আলেকজান্ডার এসে বলেছিলেন যে রাজা পুরু, তুমি কেমন ভাবে চাও যে তোমাকে ট্রিট করা হোক, কেমন ব্যবহার তুমি চাও? তিনি বলেছিলেন একজন রাজা অন্য রাজার সাথে যেভাবে ব্যবহার করে আমরা সেটা চাই। সুতরাং আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এটাই শিখেছি যে তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস তারা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু আমাদের দিক থেকে ব্যবহার সম্মানে কিন্তু কোনো ঘাটতি থাকবে না। দিদি, অনেক জায়গায় পার্টি অফিসগুলো ভাঙচুর করা হচ্ছে, অনেক জায়গায় লাগানো হচ্ছে। দেখুন, এখন আমরা তো এই বিষয়ে বলতে পারবো না, মানুষের আবেগ। 15 বছর ধরে অত্যাচার করে এসেছেন। 2021-এ 2রা মে মনে আছে মমতা ব্যানার্জি 60 জন কর্মী খুন করেছেন আপনার লোকেরা, আমার মহিলাদের ধর্ষণ করেছেন, বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, গাছে টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছেন। তার জবাব তো যতই আমরা বারণ করি, আমরা বলবো হাতে আইন নেবেন না, সংযম রাখুন, কিন্তু মানুষের আবেগ। 15 বছর আপনি যেভাবে অত্যাচার করেছেন তৃণমূল পার্টি, আর তার আগে 34 বছর সিপিএম,
এর জবাব তো বাংলার মানুষ দেবে। দিদি অভয়কাণ্ড রিওপেন করা হবে কি? প্রত্যেকটা কেস রিওপেন হবে, দেখতে থাকুন। যারা যারা ভেবেছিল ছটার পর পোস্টমর্টম করতে দেবে না, ছটার পরে পোস্টমর্টম করা হবে, সেকেন্ড অন্য হাসপাতাল থেকে পোস্টমর্টম করতে দেবে না, দুটো মৃতদেহ ছিল তারপরেও অভয়ের বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভয়ের কেস খোলা হবে, বাকি প্রত্যেকটা কেস যেভাবে মানুষকে অত্যাচার করেছে, চাপা দিয়েছে, ধামা চাপা দিয়েছে, প্রত্যেকটা কেস খোলা হবে। হ্যাঁ, আমরা শুনলাম অগ্নিমিত্রা পাল তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, 40,839 ভোট। সেই সঙ্গে আর দুটো আপডেট, যেটা হচ্ছে এইমাত্র আমার কাছে উত্তর 24 পরগনার একটি রেজাল্টটা এলো। উত্তর 24 পরগনায় ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা যায় বিজেপির 23টি আসনে এগিয়ে রয়েছে। 33টার মধ্যে 23টা উত্তর 24 পরগনা এবং 10টি আসনে তৃণমূল কংগ্রেস। আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমানে 9টি আসনই কিন্তু বিজেপি প্রায় জয়ের পথে। অন্যদিকে আমাদের যে বঙ্গ বিজেপির যে কার্যালয়, প্রধান কার্যালয় সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 যে প্রধান কার্যালয়, সেখানে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের, দেখে নেব সেই ছবি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য তৃণমূল শাসনে মানুষের উপরে, সমস্ত শ্রেণীর মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকারের, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের চরম উদ্ধত্তের বিরুদ্ধে এই প্রায় 15 বছর লেগে গেল পরিবর্তন, তার মানে মানুষ কি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে? দেখলেন এই পশ্চিমবঙ্গে ভোটটা কীভাবে হতো, শুধু ছাড়াই বাছাই করে, ভোটার তালিকাটা ছাড়াই বাছাই করে মৃত ভোটার আর ভোটছে ভোটার ভাগ দিতেই খেলা ঘুরে গেল। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, তুমি রয়েছো সেখানে। কখন এবং কোন কোন নেতা সেখানে আসছে? শুভেন্দু অধিকারী আসছে, শ্রমিক ভট্টাচার্য আসছে, কি অবস্থা? এখন ইতিমধ্যে তো ফল পরিষ্কার, এই বিজেপি যে বাংলার মসনদে বসছে সেটা কার্যত নিশ্চিত। এই রেস যে স্বাভাবিকভাবেই বিজেপির যে সদর দপ্তর সল্টলেকের সেক্টর 5 সেখানে কার্যত কর্মী সমর্থকদের মধ্যে কার্যত দেখা যাচ্ছে যে অকাল হোলিতে তারা মেতেছেন গেরুয়া রঙে এবং ডিজে বাজিয়ে তারা উল্লাসে মেতে উঠেছেন। এই কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপি রাজ্য দপ্তরে ছিলেন, কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেলেন, সেই ছবি আমরা দেখিয়েছি। তবে এই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে আজকে কিন্তু বিজেপির এই যে সদর দপ্তর, এখানে কিন্তু মাছ ভাত খাওয়ানো হয়েছে। যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন বা যে সমস্ত ভোটের কাজে যে সমস্ত কর্মীরা ছিলেন তারা কিন্তু মাছ ভাত দিয়ে এখানে তাদের খাওয়ানো হয়েছে। এবং এখানে যে ডিজে বাজানো হচ্ছে, সেই ডিজের যে গান, যে মেলোডি, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ। কারণ এখানে মেলোডিতে বলা হচ্ছে যে ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মমতার দুঃশাসনকে দমন করেছেন। অর্থাৎ তিনটে জিনিস কিন্তু পরিষ্কার হলো। তবে বিজেপি যে সরকার করছে সেটা তো একদিকে পরিষ্কার, তবে এই মুহূর্তে সল্টলেকের অফিসের সামনে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু উল্লাসে মেতে পড়েছেন। গেরুয়া আবিরে কার্যত সল্টলেকের যে সদর দপ্তর সেখানে কার্যত ছেয়ে গেছে। একদম ঠিক আছে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আরেকটি ইনফরমেশন সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে হেস্টিংসে যে গণনা কেন্দ্র, বজবজ, মহেশতলা, তারপরে ওই আর কি ডায়মন্ড হারবারের যে কেন্দ্রগুলো, সেখানে যে
কাউন্টিং হচ্ছে সে গণনা কেন্দ্রে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলেছে যে ওই হেস্টিংসে যেখানে গণনা হচ্ছে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সেখানে ঢুকতে না পারেন বা সেখান থেকে তাকে বার করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যোগাযোগ করব, আমাদের প্রতিনিধি ওখানে রয়েছে সঞ্জয়। সঞ্জয় কি বলে? সঞ্জয়ের সঙ্গে কি আমরা যোগাযোগ করতে পেরেছি? পিসিআরকে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনায় ফিরি, পরে আসছি। আমরা যে আলোচনাটাই ছিলাম যেটা এসআইআর নিয়ে যেটা বলছিলেন, যারা মানে যারা ভোট দিতে পারে, যারা ভোট দিতে এবং যারা জেনুইন ভোটার, মানে তাদের ক্লেম যে তারা জেনুইন ভোটার, তারা ভোট দিতে পারলো না, এইটা তো একটা মানে অসম্পূর্ণ ব্যাপার রয়ে গেল না? সেই জন্য এই জয়ের মধ্যে একটা মানে দাগ রয়ে গেল। আমি বলবো যে যদি সবাই 27 লক্ষ ভোটের মধ্যে সিলেক্ট করে সবারকে ঠিক মতো যাচ করে মানে যাদের ভোট দেওয়ার তাদের ব্যবস্থা করা যেত, সেইটা কিন্তু না নির্বাচন কমিশন করলো, না ট্রাইব্যুনাল করলো, না সুপ্রিম কোর্টও বললো। সুপ্রিম কোর্টও কিন্তু এখানে আমি বলবো যে খুব ক্লিয়ার স্ট্যান্ড সেটা নেয়নি। ঠিক আছে, এবার হয়নি, পরের বারে হবে, এটা কোনো কথা হলো যে এবার হয়নি এবার চাই। দেবাশিস দা, আপনি বলবেন যে কি মানে এর কি এফেক্ট, মানে এসআইআর এর এফেক্ট কি আদৌ কিছু হলো? আপনারা যেটা বারবার বলছিলেন, এর আগেও আমরা যেদিন প্রথম দফা দ্বিতীয় দফা নির্বাচনে আলোচনায় কিন্তু একটা কথা বারবার এসছে যে এসআইআর এর একটা বড় এফেক্ট, এবং তৃণমূল খুব আশাবাদী ছিল যে ওরা এসআইআরটাকে যে জায়গায় নিয়ে গেছে, মানে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ট্রাইব্যুনাল, মানে পুরো বিষয়টা নিয়ে খুব আশাবাদী ছিল। সেই আশার ফল কি তৃণমূল বাক্সে এলো, কি মনে হয়? যেটা আমার আগের উনি বললেন, আমি সে কথাটা একবার বলেছি, এসআইআর এর জন্য বিজেপির এই জেতার পথ সুগম হয়েছে। তার একটা বিশাল বড় কারণ হচ্ছে যে ধরুন এই যে 27 লক্ষ ভোটার, এটা কিন্তু খুব ছুঁড়ে ফেলে দেওয়ার মতো নয়। এই ভোটটা হলে এই রেজাল্টটা, এই যে আজকে 197-90 যাই দেখাচ্ছে, এই যে 107টা সিট বা অন্যরা পিছিয়ে আছে বা অন্যদের নেই, এই 107টা সিটের যদি মার্জিনও আমি ক্যালকুলেট করি তাহলে কিন্তু 27 লাখ ইজ আ হিউজ অ্যামাউন্ট, মানে খুব বড় ফ্যাক্টর। তো এই 27 লাখ ভোটার যে কোনো কারণেই হোক মানে ভোটটা তো দিতে পারেনি, তারা তো দাবি করা হচ্ছে, তারা তো দাবি করছে তারা ন্যায্য ভোটার। তো এটা আমি বলবো যে এটা প্ল্যানফুলি করা হলো না কি করা হলো আমি জানি না, কিন্তু এটা খুব খারাপ হলো, কারণ এতগুলো মানুষ ভোট দিতে পারলেন না। আর যারা ভোট দিতে পারলেন, আমি আবার বলছি, এই যে এসআইআর এর একটা ভয় তৈরি করে দেওয়া হয়েছিল মানুষের মধ্যে, সেটা তৃণমূল তার জন্য অনেকাংশে দায়ী এবং বিজেপিও দায়ী। তো সেই যে জায়গাটা তৈরি হয়েছিল, মানুষ ভোট দিয়েছিল, এবং মানুষ ভোট দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আবার বলছি যে ন্যারেটিভ সেট করা হয়েছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, হিন্দু খুব বিপদে আছে, সেই ন্যারেটিভ কাজ করেছে। আর একটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে যে এত তৃণমূল খারাপ কাজ করেছে, ওই অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা বিজেপির দিকে গেছে, কারণ তাদের মনে হয়েছে যে অন্য কোনো দল, মানে যে আরেকটা ন্যারেটিভ সেট করা হয়েছিল সিপিএম বা এদেরকে ভোট দিলে ভোট নষ্ট, সেই জায়গায় ভোট মানুষ না দিয়ে মানুষ সবাই বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। এইটাই ডিফারেন্স হয়েছে। এসআইআর এর এই সুবিধাগুলো পেয়েছে বিজেপি, কারণ এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, যেখানে যেখানে এসআইআর হয়েছে তার পরবর্তীকালে সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে। ভাঙড়ে জয়ী নওশাদ সিদ্দিকী, ফল ঘোষণা হয়ে গেছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জয়ী। শওকাত মোল্লা তিনি রক্ষা করতে পারলেন না, তিনি পর্যবেক্ষক ছিলেন ভাঙড়ের। আমরা দেখেছি ভাঙড়ের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই কি বলে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ভাঙড়ে, দিনের পর দিন উত্তপ্ত ছিল ভাঙড়। কলকাতা পুলিশের আন্ডারে নেওয়া হয়েছে, দক্ষিণ 24 পরগনা থেকে সরাসরি ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল, কিন্তু ভাঙড় রয়ে গেছিল ভাঙড়েই। কিন্তু নওশাদ সিদ্দিকীকে কিন্তু হারানো গেল না, ফের আইএসএফ কিন্তু সেখান থেকে জয়ী হলো। মাসুমদা, আইএসএফ কত ভোট পেয়েছে জানি না, শওকাত কিছুক্ষণ আগে এগিয়েছিল দেখছিলাম, শওকাত এগিয়েছিল, সেটিই অবাক লাগছিল কি করে এগিয়েছিল কি করে, তো কত ভোটে জিতলো আমি বুঝতে পারছি না। তবে ভাঙড়ের উন্নয়ন বন্ধ ছিল বিভিন্ন কারণে। ভাঙড়ের উন্নয়ন বলতে খুন খারাপই ছিল, কে কত মরতে পারে, তৃণমূলের কত মরবে আর আইএসএফ কত মরবে, মরার কম্পিটিশন হচ্ছিল। এরপরে আমার মনে হয় নওশাদের জন্য একটু সুবিধা হলো, এই যে সরকার পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জে পরাজিত। আচ্ছা, এবার আমি যেটা বলছি, নওশাদের সুবিধা হলো বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে, নিশ্চয়ই নওশাদকে সাহায্য করবে ভাঙড়ের উন্নয়নের জন্য। এই সরকারটা করতে দেয়নি, মাননীয় করতে দেয়নি, গোপনে গোপনে বৈঠক করেও লাভ হয়নি। তো এইটা হয়তো উন্নয়ন হবে, ভাঙড়ের মানুষের লাভ হবে, এইটা আমি চাই।
নওশাদ কি করলো আমার কাছে আলোচ্য বিষয় না, ভাঙড়ের মানুষ কেমন নইলে একটু আলোচ্য বিষয়, কিন্তু নওশাদের অন্যান্য জায়গায় পারফরমেন্স কিন্তু খারাপ, মানে আইএসএফ এর পারফরমেন্স আমি এখনো পর্যন্ত যা জানলাম অন্য কোথাও কিছু করতে পারিনি। একটা ছোট্ট ইনফরমেশন দিই, নির্বাচন কমিশনের নির্দেশ দিল যে ভবানীপুর কেন্দ্রের 2 প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেরই ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। নিশ্চয়ই কিছু ব্যাপার হচ্ছিল, ফোন বাজেয়াপ্ত হয়ে যায়, নির্বাচনের ঠিকঠাক হতে তো দিদি তো একটা ভয়ঙ্কর কথা বলে। হ্যাঁ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বের করে খুব ভালো কাজ। আমি পরিষ্কার অভিষেক বাবু সম্পর্কে বলছি, বিজেপি যারা করছেন বা যারা আনন্দ উল্লাস করছেন, আমি বলছি অসম্পূর্ণ আনন্দ। প্রশ্ন তুলেছে যে কেন গণনা কেন্দ্রে তিনি এসছেন প্রার্থী না হয়ে, আমি কেন আপনাকে গণনা অন্য কথা বলছি, দিস ইজ কাজী মাসুম আক্তার অন্য কথা বলে। ওই জিতেছে, জিতে কি হবে? জিতে রাজ্যের মানুষের কল্যাণ হবে তো? আমি বিজেপিকে বলছি, নরেন্দ্র মোদীজিদের বলছি, নিশ্চয়ই তারা ভাবছে যে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সময় এসে গেছে যে আমি চ্যালেঞ্জ করছি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করছি ফলটা কিছু করে দেখাক। জাহাঙ্গীর নিশ্চয়ই পালাবে, আর ভোটে দাঁড়াবে না। তো এই চ্যালেঞ্জ করার জন্য ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছে, উনি কি জেলে থাকবেন না বাইরে থাকবেন, এটা আগে ম্যান্ডেট পেয়েছেন। এবার এটা খোলসা করে বলুক যে অভিষেক এবার তুমি আজকে থেকে জেলে ঢুকে যাও। ওই সব নয়, জেলে ঢুকবে, জেলে। এটা ভারতের অস্মিতা, এটা বাংলার সম্মান। এই বাংলার দেশপ্রেমের জন্য আমার রক্ত গেছে। একটা বাঙালি সে দেশপ্রেমের জন্য রক্ত দিচ্ছে, আর একটা বাঙালি দেশমাতাকে চ্যালেঞ্জ করছে, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছে। একজন কাজী মাসুম আক্তার, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ন্যায় পাইনি। অভিষেক অন্যায় করে কি করে সে এখানে থাকতে পারে পশ্চিমবঙ্গে? তার তিহার জেল হচ্ছে স্থান, তাকে কি তিহার জেলে ঢোকানো হবে? আমি পরিষ্কার করে জানতে চাই, এটা পরিষ্কার করে জানতে চাই। যারা মাননীয় বলেছেন কি বলে যাবি বাঘের বাচ্চা, একদম সন্ধ্যের পর আবার ক্ষমতায় চলে আসবো। 2 মেদিনীপুরেই বিজেপি ইন আর তৃণমূল আউট। এটা ভাই শুভেন্দু অধিকারীকে ক্যারিজমাটা দিতে হবে ভাই। আপনি যাই বলুন নাই বলুন, নরেন্দ্র মোদীজিদের নিশ্চয়ই প্রভাব আছে, কিন্তু ব্যক্তি লোকের যদি কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, ব্যক্তি কোনো লোকের, পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি পলিটিশিয়ানের, আমি মনে করি অধিকারী গড়ের সেই জায়গাটা আছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী। এটা কেউ যদি অস্বীকার করতে চায়, আমি ওটাকে সত্যের অপরাধ, কারণ হেরে যাবো তো হারবে। আর ওকে তো দলের লোকই হারাচ্ছে। ও তো অভিযোগ করেছিল যে ওর দলের কে কুমারস বলে কে একজন প্রেসিডেন্ট আছে, তৃণমূলের প্রেসিডেন্ট, সে ওর দাড়ি থেকে বলে যে জয় শ্রীরাম। ও সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি কলকাতায় কখন টাইট করবেন? আপনাকে আমি কলকাতায় ধরে দিয়ে আসবো, আপনাকে কলকাতাকে টাইট করতেই হবে, নাহলে আপনাকে টাইট করে দেবো। আমি পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় বলেছি আগেই, আজকে নয় 6 মাস আগে। তার জন্য ফুরপুরা শরীফের লোকেরা, ওই জাদা ওই পিজ্জাতা গ্রুপ, তারা কলম পত্রিকা বলে সন্ত্রাসবাদীদের একটা পত্রিকা আছে পশ্চিমবঙ্গে। এই কলম পত্রিকা কি বিজেপির পত্রিকা হবে নাকি? বিজেপির মুসলমানদের মুখপাত্র হবে না কদিন পরে। ওই হাসান ইমরানকে কবে জেলে ঢোকানো হচ্ছে? হাসান ইমরান আমাকে হত্যা ষড়যন্ত্রে হাসান ইমরান যুক্ত ছিল, সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি করেছিলাম। আমি পরিষ্কার করে বলেছি, আমি বলেছিলাম মুসলমানদের 100 সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনীতি নেতাকে চিনি আমি। 100 সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনীতি নেতাকে চিনি। বুলডোজার লাগবে না, এদেরকে আগে শেষ করে দিতে হবে, তার মধ্যে সিদ্দিকুল্লাহ আছে। সিদ্দিকুল্লাহ কলকাতাকে টাইট করুক, আর এই বামবনের সন্তান ববি হাকিম, ওকে কোরআন তেলাওয়াত, ওকে আমি গীতা তেলাওয়াত করাবো, গীতা পড়াবো। গীতা আমরা আসছি দেবাশিস দা, তৃণমূলে একের পর এক মানে হেভিওয়েট সব, মানে মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে একের পর এক প্রার্থী পরাজিত। কি বলবেন? জয়ী হয়েছে বিজেপির শঙ্কর ঘোষ। না বিজেপি মানে তৃণমূলের তো আবারও আরেক মন্ত্রী ছিলেন প্রাক্তন আর মেয়র শিলিগুড়ির গৌতম দেব পরাজিত হলেন। তৃণমূলের তো হারা উচিত, মানে হারাটা দরকার ছিল। মানে তৃণমূল যে ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের, সে মানে মমতা ব্যানার্জি যে সুযোগ পেয়েছিল, এবং মানে মানুষ মমতা ব্যানার্জিকে বুদ্ধদেব বাবুর মতো মনে রাখার কথা বদলে মানুষ ওনাকে অন্যভাবে মনে রাখবে, এটা আমি বলে দিতে পারি। কারণ যে ক্ষতি পশ্চিমবঙ্গের হয়ে গেছে, মানে শিক্ষা, স্বাস্থ্য, ইমানি বিশ্বাস জয়ী সুতিতে 13,000 ভোটে। তো সেই যে ক্ষতি মানুষের হয়ে গেছে, এটার একটা তো মানুষের তার এই বদল করা দরকারই ছিল, এবং সেই বদলগুলো মানুষ করেছে, এর মধ্যে কোনো জায়গা নেই। কিন্তু যারা ক্ষমতায় আসবে বা নতুনভাবে সরকার গড়বে, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মানুষ আবার অনেক আশা করেছে, অনেক আশা আকাঙ্ক্ষা করে মানুষ তাদেরকে সরকার গড়তে দিয়েছে। মানুষ সরকার গড়তে দেয় গুড গভর্নেন্স দেখার জন্য। এই গুড গভর্নেন্স যদি পায়, তাহলে পশ্চিমবঙ্গ ভালো হবে। নইলে আমরা আজকে যে মমতা ব্যানার্জির সম্বন্ধে, তৃণমূল সরকারের সম্বন্ধে বলছি, কালকে নতুন সরকারের সম্বন্ধে একই কথা বলবো।
একদম আশিস দা আসবো। একটা খবর দিয়ে নি, একটা হলো যে স্ট্যালিন ইলেকশন হেরে গেছে, এ হলো একটা খবর। স্ট্যালিনের ছেলে ও মানে ভাবি মুখ্যমন্ত্রী, ওকে মানে ফোকাস করা হয়েছিল, সে 50,000 ভোটে জিতেছে। আর বিজয়ন অলসো মানে ট্রেলিং, এখনো তার রেজাল্ট বেরোয়নি কেরালে। তো এটা হলো মানে বাইরের খবরের একটা মানে আর কি ইনফরমেশন দিয়ে রাখি। বলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে তৃণমূলের এত হেভিওয়েট একের পর এক, একদম 2011 সালের পুনরাবৃত্তি, বামফ্রন্টের একের পর এক মন্ত্রীর পরাজয় আমরা দেখছিলাম। সেখানে বুদ্ধদেব বাবু থেকে শুরু করে হেভিওয়েট যারা ছিলেন একের পর এক, মানে একদম 2011-র পুনরাবৃত্তি 2026-এ। ওই কি তাহলে নির্বাচন কমিশন যেভাবে ভোটটা করালো এটার জন্যই নাকি? না, একটা কথা বলে রাখি, বামফ্রন্ট কিন্তু এর আগেও মানে এর আগের ইলেকশনে মানে শুধু 2011-তে তো অনেক বড় বড় নেতারা হেরেছে, বুদ্ধদেব বাবু হেরেছে। তার আগে 2001 সালে, তারপরে তার আগের বছরে, তার 5 সাল আগেও 14 জন মন্ত্রী হেরেছিল আর কি। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমি এক্স্যাক্টলি নাম টামগুলো মনে করতে পারবো না, কিন্তু বামফ্রন্টে। তার মানে যে একটা ইলেকশন যেটা এখন হয়, লোকে বলে যে এখনকার ইলেকশন এই 34 বছর ধরে একটা চলে, আর 15 বছর ধরে ইলেকশন থেকে সাবিনা ইয়াসমিন জিতলো তৃণমূলের 50,000-এর বেশি ভোটে। হ্যাঁ হ্যাঁ, তো ওই 51 বছর ধরে ইলেকশন হচ্ছিল না, এবারই ইলেকশন হলো, এইটা মানে মানে ঠিক নয়। এটার পার্শিয়ালি ঠিক হলেও হতে পারে, কিন্তু এটা ঠিক নয়। এবার যে ভোটটা পড়েছে এই 91, 92, 93%, এটা অন্য কারণ হলো ওইটাই যে আমাকে ভোট দিতে হবেই, নাহলে আমার চলে যাবে। আজকে দেখুন মুসলমানদের বেশি করে প্রবলেম এইটা, কারণ হিন্দুদের যদি কোনো কারণে ভোট টোট চলে যায়, এই চলে যায়, ও চলে যায়, তাদের একটা রাস্তা আছে, তারা আবার গিয়ে খ্রিস্টান, হিন্দু কিংবা যারা শিখ আছে, কিন্তু মুসলমানদের কিন্তু সেইভাবে ওরা ভয় পেয়ে গেছিল। সেখানে একটা বড় ব্যাপার ছিল, সেই জন্য প্রচুর লোক, শুধু মুসলমান নয়, সারা পৃথিবী থেকে লোকজন এসেছে ভোট দেওয়ার জন্য। লাখ টাকা 2 লাখ টাকা প্লেন ফেয়ার করে লোকজন এসছে এই অবস্থায় ভোট দেওয়ার জন্য। এবার যেটা আপনি বলতে চাইছেন যে এই 2026-এ মানে কি বলতে চাইছেন, মানে আপনি আমার থেকে জানতে চাইলেন যে মানে এই বছরের ভোটটা কি মানে মানে একের পর এক এত হেভিওয়েট হ্যাঁ, মানে পার্টি যে হারলো। 2026 আর 2011। হ্যাঁ ঠিক আছে। এবার এরম যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়, শুধু নেতারাই জিতে যাবে আর সবাই হেরে যাবে, তো হতে পারে না। সব একসঙ্গেই এর মধ্যে আছে। তার মধ্যে মদন মিত্রও জিতেছে, আবার 2-1 দেখবেন তারাও জিতছে। সাবিনা ইয়াসমিন, তার এগেন্সে কত মানে কুণাল ঘোষ জিতছে। সাবিনা ইয়াসমিন, তার এগেন্সে কত মানে মানে রয়েছে, কমপ্লেন রয়েছে, সে 50,000 ভোটে জিতছে। ওই আরেকজন আছে দেখবেন, ওই কি বেগম, নামটা ভুলে গেলাম, ওই ফেরদৌসী বেগম, সেও দেখবেন জিতে যাবে, মিলিয়ে নেবেন। তো তার এগেন্সেও কমপ্লেন আছে, জিতে যাবে। সেটা ওইভাবে এখনও পশ্চিমবঙ্গে ওই কিছু কিছু পকেটে তাদের একটা মানে কন্ট্রোল থাকে, পাওয়ার থাকে, থাকে, এটা ওইভাবে বলা যাবে না। ভবানীপুর আর নন্দীগ্রামে দু জায়গাতে যে মুসলিম প্রধান যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু বিজেপি ভালো ফল করেছে বলছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরেও হ্যাঁ হারছেন, কিন্তু ভোটের ফলে মানে এখনো পিছিয়ে আছেন ভবানীপুর। এগুলো শুভেন্দু কি বললো যে সেটা তো তার কথাবার্তা, আমরা মানে অ্যাকচুয়াল পেলে আর কি, মানে ইনফরমেশন প্রপার পেলে নির্বাচন কমিশন থেকে সেটা আমরা বলতে পারি। আমি ভালো ফল করছি, মৌলিক কথা বলি, সেটা মৌলিক প্রশ্ন, যেটা নিয়ে অনেকবার শুভেন্দু অধিকারীও বলেছেন যে মুসলমানরা ভোট দেবে। তো আমি শুভেন্দুজিকে বলে রাখি, একটু তদন্ত করে দেখুন, 5%-এর বেশি মুসলিমরা এবারে ভোট দিয়েছে, কোনোতেও 5%। এবং আমি আগেই বলেছিলাম, একবার হয়েছিল কি 7-8 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছিল বিজেপির জন্য, সেই বীরভূমের মুসলমানরা, মনে আছে তো দ্বন্দ্বে? তো টোটাল বিজেপির যত লোক শহীদ হয়েছে বিজেপি দলটা করতে গিয়ে, তার 5%-এর বেশি মুসলমান, ভোটে 1%-এর কম ছিল, এবারে 5% করে দিয়েছে। তারা জানও দিয়েছে, ভোটও দিয়েছে। বিজেপি কিন্তু বাইরের মধ্যে মুসলমানদের ভোটটা সেভাবে চাইনি। আমি তো আগেই বলেছিলাম মুসলমানদের ভোট চাইনি না পাইনি, ক্যান্ডিডেট দেয়নি। তারপরেও যে মুসলমানরা উজাড় করে দিয়েছে, এর প্রধান কারণ কি? বিরক্ত হয়ে গেছে একটা অংশের মুসলমান। তারা জানে বিজেপি ক্ষমতা আসবে, বিজেপিকে ক্ষমতা আনতে হবে, অন্য দলকে ক্ষমতা আনলে আলটিমেটলি বিজেপি রয়ে যাবে, তৃণমূল রয়ে যাবে। তারা জানে যে বিজেপি একমাত্র তৃণমূলকে এবার হারাতে পারবে, তৃণমূলটা আবার রয়ে যাবে। তাহলে এই অর্থে শুভেন্দু অধিকারীও ভোট পেতে পারে। একদম।
আমি একদম শেষ দিকে আমরা প্রায় এরপরে আমরা আবার একটু বিরতিতে যাব। তার আগে একটাই প্রশ্ন যে তিনজনের কাছেই যে আমরা এতদিন যে পলিটিক্সটা দেখেছি যে যেই নেতা সেই সিকিউরিটি, তার গায়ে গায়ে সিকিউরিটি, বিজেপিতেও আমরা দেখেছি। তো এই যে তৃণমূলের নেতাগুলো যারা এতদিন সিকিউরিটি নিরাপত্তা ছাড়া রাস্তায় বেরোতে পারতেন না, তাদের এবারে কি অবস্থা হবে মাসুমদা? হায় রে যায় রে, আমি দিদির কথা ভাবছি। দিদি তো বাঘের বাচ্চা, সন্ধ্যের পর তো বাঘের বাচ্চা মানে এখনো বিভ্রান্ত করবে। মানে সন্ধ্যের পরে তৃণমূল ক্ষমতায় চলে আসবে, দিনের বেলা বিজেপি ক্ষমতায়, সন্ধ্যের পর দিদির কথা মিথ্যে হতে পারে না। আমি দিদির কথাঞ্জলি কীভাবে ভাবছি, এপাং ওপাং ঝপাংয়ের কবিতার কীভাবে ভাবছি, দিদির আঁকা ছবিগুলোর কীভাবে ভাবছি। আর টিকিটটা কি কাটা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কোথাকার? ওই দুবাই খুব ভালো জায়গা, দুবাই খুব সুন্দর জায়গা। এই টিকিটটা আমার মনে হয় ভারত সরকারের পক্ষ থেকে ভারতের বাইরে যেতে দেওয়া যাবে না, আগে বিচার হবে। আমি পরিষ্কার শুভেন্দু অধিকারীকে বলে রাখি, আপনি অনেক বলেছেন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বাংলার জনগণ নিয়ে এসছে। আমি আগেই বলেছি বাংলার জনতা ভার্সেস মমতা। এরপরে আপনারা যদি এদের বিরুদ্ধে কোনো বিহিত বন্দোবস্ত না করেন, মানুষ কষ্ট পাবে। আর পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসছে, আমি হাত জোড় করে বলছি, কিছু ভালো মানুষকে সামনে রাখুন, মানুষের কান্না যারা দূর করতে পারবে, যারা মানুষের এতদিনকার আবেগকে বাস্তবের মাটিতে রেখে তাদের কল্যাণ সাধনের মাধ্যমে বাস্তবায়িত করতে পারবে। রাজ্যে অজস্র ভালো মানুষ আছে, তাদের খুঁজে বের করে করে তারা আপনার কাছে যাবে না, তাদের খুঁজে বের করতে হবে, তারা দৌড়াবে না। যারা স্বার্থহীন মানুষ, যারা উদারচেতা মানুষ, যারা স্যাক্রিফাইস করা লোক, তারা কোথায় দৌড়ায় না, তাদের কিছু লাগবে না, তাদের সমাজের লাগবে, রাষ্ট্রের লাগবে। তাদেরকে খুঁজে খুঁজে বের করুন শফিকজি, আপনি বের করে তাদেরকে সামনে রেখে তাদের মাধ্যমে রাজ্যকে পরিচালনা করুন, মানুষ বাঁচবে। মানুষ সরকার গঠিত হলে দেবাশিস দা কি বলবেন, মানে কি চাইছেন নতুন সরকারের কাছে, আপনাদের কি আবেদন? দেখুন, মনের তো অনেক চাহিদা। প্রথম চাহিদা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা রাজনৈতিক মতাদর্শ ভুলে একে অন্যের কাঁধে হাত দিয়ে ফুটবল খেলতাম, গল্প করতাম, যেটা এই তৃণমূলের জমানায় শেষ হয়ে গেছে। যে আমার আপনার রাজনৈতিক আদর্শ আলাদা থাকতেই পারে, তার সঙ্গে আমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। এটা প্রথম আমার মনে হয় যে যদি সরকার পারে এটাকে ফিরিয়ে আনা, রাজনৈতিক আদর্শ, হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনা, সংস্কৃতি ফিরিয়ে আনা। মানে আমার আলাদা হতে পারে, আপনার মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। মানে এটা এক। দুই, যেটা আপনি বলছিলেন যে যারা আজকে সিকিউরিটি নিয়ে ঘুরতো তারা সিকিউরিটি ছাড়া ঘুরবে, এটা সরকারকে দেখতে হবে যে তাদের কোনো রকম যেন ক্ষতি না হয়ে যায়, তাদেরকে মানুষ যে ক্ষোভ আছে সেটা যেন উদ্গীরণ না হয়। কিন্তু তাদের যদি মানে অতীতের যে কথাগুলো আমরা বলে এসেছি তার জন্য যদি তাদের কোনো শাস্তি প্রয়োজন হয়, সেটা যেন ইমিডিয়েটলি আইনের দিকটা মেনে সেই শাস্তিগুলোর দিকে এগোতে হয়। আর তিন, এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গে কাজের অবস্থা খুব খারাপ, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা খুব খারাপ, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। আপাতত সপ্তম পে কমিশন হবে কি হবে না আমি জানি না। শুধু তাই না, সংস্কৃতি তো বটে, বাংলা সংস্কৃতি যে জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আমি চাইবো যে এই জায়গাগুলোতে নতুন সরকার জোর দিক, তাহলে আর ভোটের আগে এত চেঁচামেচি করতে হবে না, এমনি ভোট আসবে। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই আপনাদের এই ওঙ্কার টিভির মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে জানাচ্ছি। মানুষের প্রচুর ক্ষোভ আছে, মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। নিউটনের থার্ড ল বলে একটা কথা আছে, প্রতিহিংসার ব্যাপার আছে, এগুলো মানি। আমি রাজ্যবাসীকে বলছি এবং বিজেপিকে বলছি, আপনাদের মানুষ ভালোবেসে নিয়ে এসেছে, আপনারা উদার হন, আপনারা ওদের অনুকরণ নিশ্চয়ই করবেন না, আমি বিশ্বাস করি। কারণ প্ররোচনা বলে একটা শব্দ আছে, এখনো আমার দুধের গাই ভাইদের ভয় লাগে, তারা হঠাৎ বাড়তি কোনো আবেগ থেকে আবার কোনো দুর্ঘটনা না ঘটানোর চেষ্টা করে, পায়ের উপর পা দিয়ে ঝগড়া না করে। শান্তি রক্ষা করুন, অশান্তি পরিহার করুন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির জায়গায় তৈরি হয়েছে, ব্যাপারটা যেন রাজনৈতিক থাকে, রাজনৈতিক বিষয়টা আকছাকছিটা ধর্মে না চলে যায়, আমার প্রচন্ড ভয়। আমি আশা করি রাজ্যের মানুষ বাস্তবতা থেকে শিক্ষা নেবে। আর আমি বলে রেখে দিই রাজ্যের মুসলমান ভাইদের, এবার দেখুন আপনাদের গাছে তুলে দিয়েছিল না মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি আপনার গাছে তুলে দিয়ে মইটা কিন্তু কেড়ে নিয়েছে, আপনার ধপাং করে মুখাগ্রা ফেটে যায়, সাবধানে গাছ থেকে নামবেন, বুঝে নামবেন। হ্যাঁ, এনারা দুজনে তো সবই বলে দিলেন। নতুন করে বলার একটাই কথা যে ওই আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকা, সেইটা যেন খুব মানে সেইটার জন্য কোনো ব্যাহত না হয়।
বিজেপিকে আমরা হিন্দু পার্টি বলি, তো সেইটা যখন মানে আপনার ক্ষমতায় এলো ঠিক আছে, কিন্তু যখন এটা যেন সবার ক্ষমতার দল পরে হয়ে ওঠে, সকলের দল তারপর হয়ে। যেন সবাইকে একই চোখে অন্তত দেখে, এটা একটা প্রথম ব্যাপার। 2 নম্বর, এমন কোনো রকম রেস্ট্রিকশন করবে না কোনো কারোর পার্সোনাল ব্যাপারে, খাওয়া দাওয়া সমস্ত কিছুতে, যেটা বাঙালিরা সবসময় এসব ব্যাপারে উদার, সেই উদারতাটা যেন তারা দেখাতে পারে, সেইভাবেই চলে। আজকে মাছ খাইয়েছে কিংবা ভাত খাইয়েছে সেইটা ব্যাপার না, ব্যাপার হলো যে আমাদের যেইভাবে আমরা চলছি সেইভাবে যেন আমরা চলে, আমাদের যে কথাবার্তা, এই যে শিষ্টতা, শুধু রাজনৈতিক শিষ্টতা নয়, মানুষের শিষ্টতাও নষ্ট হয়ে গেছিল, সেই শিষ্টতাও যেন আবার বজায় থাকে, ফিরে আসে। আমাদের নাটক টাটক যেগুলো হয়, আমরা যেমন ওপেন বলি, সংস্কৃতি না, যে ওপেন যে কথাবার্তাগুলো বলি না, এই নাটকটা করতে পারবে না, ওই সিনেমাটা করতে পারবে না, এই জিনিসগুলো যেন মানুষের মত যেটা, সে মত প্রকাশ যেন স্বাধীনতা যেন এই জায়গাটা, আর অন্যান্য শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো রয়েছে। একদম। ধন্যবাদ তিনজনকেই। আমরা আবারও একটা ছোট বিরতি নেব, বিরতির পর আবার নতুন অতিথিদের নিয়ে এই 26-এর ব্যাটেল এই আলোচনায় ফিরব। দেখতে থাকুন ওঙ্কার বাংলা।